সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজ অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে আমি আজ দ্বিতীয় দিনের মতো তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই নিজ নিজ বাসায় থেকে সুস্থ আছো। প্রথম দিন আমি তোমাদের তাপগতিবিদ্যার এক স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিতির মূল সমীকরণ প্রতিষ্ঠা করিয়ে দেখিয়েছি। আজ বিভিন্ন স্কেলে দুই স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিতির মূল সমীকরণ প্রতিষ্ঠা করে তৎসংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং এর সাথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও তৎসংশ্লিষ্ট কিছু বিষয়গুলোকে আলোকপাত করার চেষ্টা করব। আমি আশা করছি তোমরা সকলে মনোযোগ দিয়ে এই ক্লাসটি উপভোগ করবে। আসো আমরা তাহলে আজকে যা পড়াবো সেই বিষয়টা নিয়ে একটু বোর্ডে আলোচনা করি। তারপরে শুরুতে আমি ধরে নিচ্ছি যে কোনো একটি থার্মোমিতিক বস্তু যার ঊর্ধ্ব স্থির বিন্দু 100 ডিগ্রি এবং নিম্ন স্থির বিন্দু 100 ডিগ্রি। তো ওই থার্মোমিতিক বস্তুর 100 ডিগ্রিতে তাপমিতিক ধর্ম x100 এবং 0 ডিগ্রি বা নিম্ন স্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম হলো x0। তো আসো আমরা এই দুই অংশ নিয়ে তাপমিতিক সমীকরণটিকে কীভাবে প্রকাশ করা যায় তা দেখাবার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হলো দুই স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিতির মূল সমীকরণ ধরি বস্তুটির ঊর্ধ্ব স্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম ইকুয়াল টু x100 এবং নিম্ন স্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম ইকুয়াল টু x0। সুতরাং এদের মৌলিক ব্যবধান n ইকুয়াল টু 100 মাইনাস 0 ইকুয়াল টু 100 ডিগ্রি। আবার তাপমিতিক ধর্মের পরিবর্তন x100 মাইনাস x0। এক্ষেত্রে গত ক্লাসে আমরা বলেছি তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। সুতরাং ওই যুক্তিতে আমরা লিখতে পারি x100 মাইনাস x0 সমানুপাতিক n। আবার ধরো ভিন্ন একটি তাপমাত্রা থিটা নিচ্ছি, ওই থিটা তাপমাত্রায় যদি তার তাপমিতিক ধর্ম থিটা x থিটা হয়, অর্থাৎ যদি থিটা তাপমাত্রায় তাপমিতিক ধর্ম x থিটা হয়, তবে ওই তাপমাত্রায় মৌলিক ব্যবধান ইকুয়াল টু থিটা এবং তাপমিতিক ধর্মের পরিবর্তন ইকুয়াল টু x থিটা মাইনাস x0। দেখো আমরা এই সমীকরণটাকে 1 নাম্বার এবং এই সমীকরণটাকে যদি 2 নাম্বার দিই তাহলে আমরা লিখতে পারি একই যুক্তিতে।
সুতরাং এক্স থিটা মাইনাস এক্স নট ইকুয়াল টু সমানুপাতিক থিটা। যেহেতু সমানুপাতিকের ক্ষেত্রে 1 এবং 2 সমীকরণ থেকে আমরা লিখতে পারি, সুতরাং সমীকরণ 1 এবং 2 হতে পাই এক্স থিটা মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স 100 মাইনাস এক্স নট ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই এন। এখানে এন হলো মৌলিক ব্যবধান আর থিটা হলো পরিবর্তিত তাপমাত্রায় মৌলিক ব্যবধান, বা এক্স থিটা মাইনাস এক্স নট বাই এক্স 100 মাইনাস এক্স নট ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 100। সুতরাং অজানা তাপমাত্রা থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স 100 মাইনাস এক্স নট ইন্টু 100। এই সমীকরণটিকে বলা হয় তাপমিতির মূল সমীকরণ, যেখানে ঊর্ধ্বস্থির বিন্দু নিম্নস্থির বিন্দু থাকলে যে কোনো একটা অজানা তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। এজন্য এই সমীকরণটিকে বলা হয় দুই স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিতির মূল সমীকরণ। দুই স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিতির মূল সমীকরণ। এখন এই বিভিন্ন স্কেলে যদি এই সমীকরণটা দেখাতে যাই, তাহলে গত ক্লাসের মতো আমরা বিভিন্নভাবে লিখতে পারি। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে, এবং যেমন পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদ থার্মোমিটারে থিটা ইকুয়াল টু এল থিটা মাইনাস এল নট ডিভাইডেড বাই এল 100 মাইনাস এল নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেলসিয়াস স্কেলে যদি নিই এই অংশটাকে, এই অংশটা অবশ্যই সেলসিয়াস স্কেলে। অনুরূপে আমরা যদি রোদ থার্মোমিটারে দেখাতে যাই, তাহলে রোদ থার্মোমিটারে থিটা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটা আমরা গত ক্লাসের মতো যে কোনো স্কেলেই দেখাতে পারি। তবে এখানে একটা উল্লেখ করার মতো বিষয় হলো, থিটা বের করতে গিয়ে আমরা যেমন এই সমীকরণটাকে লিখছি এক্স থিটা মাইনাস এক্স নট ইকুয়াল টু এক্স 100 মাইনাস এক্স নট। এখন তাপমাত্রা সংক্রান্ত সাধারণত আমরা সেলসিয়াস স্কেল পাই, ক্যালভিন স্কেল পাই, রোমার স্কেল পাই, তারপরে ফারেনহাইট স্কেল পাই। তো সকল স্কেলেই এই সমীকরণটাকে চাইলে আমরা লিখতে পারি। যেমন এই যে থিটা মাইনাস 100, এই অংশটা মূলত আসছে থিটা মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0। তো আমরা এই সমীকরণটাকে যদি লিখি, সুতরাং এক্স থিটা মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স 100 মাইনাস এক্স নট ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। একই নিয়মে আমি যদি ফারেনহাইট স্কেল লিখতে যাই, এফ মাইনাস 0 ডিভাইডেড বাই 212 মাইনাস এফ মাইনাস 32 ডিভাইড 212 মাইনাস 32 equal to k minus 273 divided by 373 minus 273। অর্থাৎ যে কোনো স্কেলে এই মানটা ধ্রুবক আসে, যে কোনো স্কেলে এই মানটা ধ্রুবক হয়। এখন এই ধ্রুবক সংখ্যাটাকে আসলে ঊর্ধ্বস্থির বিন্দু, নিম্নস্থির বিন্দু এবং তাপমাত্রা, এই তাপমাত্রার সাপেক্ষে যদি আমরা লিখি, তাহলে এই সমীকরণটাকে আমরা অনায়াসে এভাবে প্রকাশ করতে পারি যে এটা হলো যে কোনো স্কেলে তাপমাত্রা, নিম্নস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু, নিম্নস্থির বিন্দু, এই অনুপাতটা সর্বদা সমান। সুতরাং আমরা একে দেখাতে পারি তাপমাত্রা মাইনাস নিম্নস্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু ইকুয়াল টু ধ্রুবক। বা সাধারণভাবে যদি আমরা লিখি, তাহলে দেখাতে পারি বা
x theta minus x naught divided by x 100 minus x naught equal to s minus m divided by b minus m। অর্থাৎ এই অংশটা বাম দিকের অংশটা হলো তার তাপমিতিক ধর্মের অনুপাতে লেখা, আর এদিকের অংশটা হলো তাপমাত্রার সাপেক্ষে লেখা। তো এই মূল স্থিরবিন্দুর দুই স্থিরবিন্দু সাপেক্ষে এই সমীকরণটা দিয়েকেই থার্মোমিতির দুই স্থিরবিন্দু সাপেক্ষে মূল সমীকরণ বলা হয়। আমরা এখন পরবর্তীতে এই অংশ এবং গত ক্লাসের অংশ দুই অংশ মিলিয়ে যে গাণিতিক সমীকরণগুলো, ওই সমীকরণগুলো একটু দেখাবার চেষ্টা করবো, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আসো আমরা গাণিতিক সমস্যা সমাধানের পূর্বেই আপনার একটু কয়েকটা অঙ্ক লিখে তার সমাধানটা করার চেষ্টা করি। আমি আশা করি মোটামুটি প্রথম ক্লাস মানে প্রথম দিনের ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি মুছে নিচ্ছি এখন অংশটা, মূল সমীকরণটাকে রেখে গাণিতিক সমাধানে আসো, গাণিতিক সমস্যায় আসো। যেমন ম্যাথ ওয়ান, আমরা একটু সমীকরণটাকে লেখার চেষ্টা করি বা একটু প্রশ্নটা লিখো। একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে, ধরো একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের সাহায্যে পানির ত্রৈধ বিন্দুতে রোধ পাওয়া গেল 6.7 ওহম এবং কক্ষ তাপমাত্রায় পাওয়া গেল 7.5 ওহম। সুতরাং কক্ষ তাপমাত্রা কত? প্রিয় শিক্ষার্থী, দেখো একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারের সাহায্যে পানির ত্রৈধবিন্দু রোধ পাওয়া গেল এত। এর অর্থ হলো ত্রৈধবিন্দু তাপমাত্রায় রোধ দিয়ে দিছে, এখানে রোধ তাপমিতিক ধর্ম, যেহেতু ত্রৈধবিন্দু তাপমাত্রা দিয়ে দিছে তাহলে এই গাণিতিক সমস্যাটা প্রথম ক্লাসে এক স্থির বিন্দু সাপেক্ষে হবে। তো এক স্থির বিন্দু সাপেক্ষে আমরা জানি, যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখেছি এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা T ইকুয়াল টু R ডিভাইডেড বাই RTR ইন্টু 273.16 কেলভিন। এখানে ত্রৈধবিন্দুতে রোধ পাওয়া গেল, তার মানে RTR ইকুয়াল টু 6.7 ওহম। কক্ষ তাপমাত্রা পাওয়া গেল মানে R ইকুয়াল টু 7.5 ওহম। কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা T ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি T ইকুয়াল টু R বাই RTR ইন্টু 273.16 কেলভিন। এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে নিই, অর্থাৎ R 7.5 ডিভাইডেড বাই 6.7 ইন্টু 273.16 কেলভিন, তাহলে পাই 305.78 কেলভিন। এটা গত ক্লাসের গাণিতিক সমস্যার সমাধান ছিল, এটা এক স্থির বিন্দু সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নটা একটু তুলে নিয়ে নিজেরাই করতে পারবা। দেখো এই গেল গত ক্লাসের ইকুয়েশনটা। যদি আমরা আজকে দুই স্থির বিন্দু সাপেক্ষে একটা গাণিতিক সমস্যার সমাধান দিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ম্যাথ 2 একটি রোধ থার্মোমিটারে বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে একটি রোধ
থার্মোমিটারে বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে বরফ বিন্দু এবং স্টিম বিন্দুতে রোদ পাওয়া গেল যথাক্রমে 4.5 ওহম, 4.5 ওহম এবং 9.5 ওহম। বরফ এবং স্টিম বিন্দুতে রোদ পাওয়া গেল যখন এত এবং এত। একটি গরম তরলে ওই থার্মোমিটার স্থাপন করলে 6.1 ওহম রোদ প্রদর্শন করে। গরম তরলে তাপমাত্রা কত? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে স্টিম বিন্দু, বরফ বিন্দু এবং একটা গরম তেলের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ গরম তেলটা হলো অজানা। তাহলে বরফ বিন্দুকে আমরা সাধারণত নিম্নস্থির বিন্দু হিসেবে ধরে নেব, স্টিম বিন্দুটাকে ঊর্ধ্বস্থির বিন্দু হিসেবে ধরে নেব এবং ওই তাপমাত্রায় তাদের তাপমিতিক ধর্মগুলো আমরা লিখে নেব। তাহলে দেখো, যদি লিখি বরফ বিন্দু মানে R0 = 4.5 ওহম, আর স্টিম বিন্দু মান হলো 100 = 9.5 ওহম। আর গরম তরলে রাখা হলে সেটাকে যদি আমরা আর হিসাবে বা আর থিটা আকারে লিখি, আর থিটা = 6.1 ওহম, তাহলে আমাদেরকে বের করতে হবে গরম তরলের তাপমাত্রা কত। তাহলে গরম তরলের তাপমাত্রা থিটা = 1। বুঝতেই পারছো, দুই স্থির বিন্দু যেহেতু আসছে, তাহলে আমরা আজকে যে থিওরিটা পড়াইছি ওই থিওরিতে পড়বে। আমরা জানা আছে থিটা আর থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r100 মাইনাস r0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস, r100 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 6.1 = 6.1 মাইনাস 4.5 ডিভাইডেড বাই 9.5 মাইনাস আর থিটা 6.1, সরি r0 হলো 4.5 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। সম্ভবত এই রেজাল্টটা আসবে 32 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি দুই স্থির বিন্দু সাপেক্ষে পড়লাম আমরা। আবার ধরো একই ধরনের অঙ্ক যদি বিভিন্ন স্কেলে চাওয়া হয় তাহলে আমরা কিভাবে করব। আসলে বিভিন্ন স্কেলে চাওয়া হলে সেই ক্ষেত্রে আমরা অঙ্কটাকে একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ। যদি এইভাবে লিখি, একটি থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফে, ধরো অঙ্কটা একটু দেখো, আমি মুছে দিচ্ছি। আমাদের ম্যাথ 3 নম্বর ম্যাথে যাচ্ছি। একটি থার্মোমিটার প্রমাণ চাপে, ম্যাথ 3। একটি থার্মোমিটার প্রমাণ চাপে শুষ্ক বরফে 1 ডিগ্রি এবং শুষ্ক বাষ্পে
শুষ্ক বাষ্পে 97 ডিগ্রি পাঠ দেয়, 97 ডিগ্রি পাঠ প্রদর্শন করে, 97 ডিগ্রি পাঠ প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, আসলে একই সাথে বোর্ড ছোট, তার উপরে সব কিছু বলতে হচ্ছে, এই জন্য তোমাদের প্রতি আমার নির্দেশ থাকবে, আমি যখন মৌখিকভাবে কথাগুলো বলি, আমি একাধিকবার রিপিট করি, এই সময় তোমরা আমার সাথে মিলিয়ে প্রশ্নগুলো লিখে ফেলার চেষ্টা করবে এবং একটু সুইফট রাখলে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো খুব অনায়াসেই। তো 1 ডিগ্রি এবং শুষ্ক বাষ্পে 97 ডিগ্রি পাঠ প্রদর্শন করে। থার্মোমিটারটি যখন থার্মোমিটারটি যখন 76 ডিগ্রি পাঠ প্রদর্শন করে, তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? শিক্ষার্থীবৃন্দ, দেখো, একটি থার্মোমিটারের প্রমাণ চাপে শুষ্ক বরফে 1 ডিগ্রি এবং শুষ্ক বাষ্পে 97 ডিগ্রি পাঠ প্রদর্শন করে। থার্মোমিটারটি যখন 76 ডিগ্রি পাঠ প্রদর্শন করে, তখন সেলসিয়াস স্কেলে এর তাপমাত্রা কত? তাহলে আমাদের এখানে সেলসিয়াস স্কেলে চাওয়া হয়েছে, চাইলে ফারেনহাইটে চাইতে পারতো, চাইলে ক্যালভিনে চাইতে পারতো। তো আমরা সেলসিয়াস স্কেল দিয়ে করতে পারলেই ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলে পেয়ে যাব। তো বিষয়টা দেখো, যেহেতু শুষ্ক বরফে 1 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখি যে 1 ডিগ্রি দিতে আছে শুষ্ক বরফ, মানে x0 = 1 ডিগ্রি। শুষ্ক বাষ্পে মানে x100 = 97 ডিগ্রি। থার্মোমিটার যখন 76 ডিগ্রি পাঠ দেয়, অর্থাৎ থিটা যদি ধরে নিই x থিটা = 76 ডিগ্রি, তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? c = এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া হয়েছে। আমরা আগেই বলছি তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। তো তাপমাত্রা যদি ধরে নিই, তাপমাত্রা জানা আছে, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্বস্থির মাইনাস নিম্ন স্থির বিন্দু ইকুয়াল টু বিভিন্ন স্কেল। সেলসিয়াস হলে C-0 ডিভাইডেড বাই 100 -0। এখন তোমাদেরকে যদি ফারেনহাইট বলতো, তাহলে ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 212 - 32, ওভাবে করে নিতাম। যেহেতু সেলসিয়াস স্কেলে চাইছি, আমরা সেলসিয়াস স্কেলে বের করি। বা 76 - 1 ডিভাইডেড বাই 97 - 1 ইন্টু ইকুয়াল টু C-0 বাই 100 -0, বা C ইকুয়াল টু হবে 75 ইন্টু 100 ডিভাইডেড বাই 97 ইকুয়াল -1। 97 - 1 মানে হলো 96 ইকুয়াল টু সম্ভবত 78.125 ডিগ্রি। দেখো, আমরা ক্যালভিন স্কেলে চাইলে পারবো। ক্যালভিন স্কেলের ক্ষেত্রে আমরা লিখবো K - 273 ডিভাইড বাই 373 - 273 ইত্যাদি। তো তোমরা বাসায় এই অঙ্কটাকে সামনে রেখে ফারেনহাইটে মান এবং ক্যালভিনের স্কেলে মান কত হয় সে মানটা বের করে নেবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা গত ক্লাসে অংশগুলো নিয়ে আমরা শিখলাম এবং কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় সেই বিষয়টা একটু। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি
নীতি সংক্রান্ত বিষয়গুলো এবং তৎসংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। এরপরে আমাদের তাপগতিবিদ্যা অংশের দ্বিতীয় অংশ তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই কতগুলো জিনিস বুঝতে হবে। তৎসংক্রান্ত জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করলে আমরা দেখতে পাবো, প্রথমে আমরা যা আলোচনা করবো সেটা হলো কতগুলো সংজ্ঞা, যেমন সিস্টেম বা তাপগতীয় ব্যবস্থা। শুরুতে যদি আসে, তো সিস্টেম বা তাপগতীয় ব্যবস্থা কী? প্রিয় শিক্ষার্থী, কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা কাজ করি, বিশেষ করে সিস্টেম এই শব্দটা তাপগতিবিদ্যার শব্দ। যখন তাপগতিবিদ্যায় কোনো একটা বিষয় নিয়ে কাজ করা হয়, অর্থাৎ কোনো একটা অংশ বিশেষ বিবেচনা করা হয় এই জড়জগতের, সে অংশটাকেই বলা হয় সাধারণত সিস্টেম। তো আমরা যদি সংজ্ঞা হিসাবে দেখতে যাই, তাহলে সংজ্ঞার খাতিরে আমরা এভাবে বলবো যে তাপগতিবিদ্যায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সময় জড়জগতের যে ক্ষুদ্র অংশ বিশেষ বিবেচনা করা হয়, সেই ক্ষুদ্র অংশ বিশেষকে বলা হয় তাপগতীয় সিস্টেম বা সিস্টেম। এরপরে যদি দেখি আমরা তাপগতীয় সিস্টেম, তারপর যদি দেখি পরিপার্শ্ব। তো তাপগতীয় সিস্টেমের পরে যদি আমরা দেখি পরিপার্শ্ব, তাহলে দেখো একটা সিস্টেম যদি ধরো কাল্পনিকভাবে চিন্তা করো, আমরা জড়জগতের এই একটা অংশ, এই ক্ষুদ্র অংশটা নিচ্ছি, এই অংশে আবদ্ধ অংশ দিয়ে কাজ করব বলে এই অংশটাকে আমরা সিস্টেম বলবো। কিন্তু এই অংশের বাইরে যে অংশটা আছে, এই চারপাশে যে অংশটা দেখতে পাই আমরা, এই সমস্ত অংশটাই হলো তাও ওই সিস্টেমের পরিপার্শ্ব অথবা পরিবেশ। তাহলে তার পরিপার্শ্বের সংজ্ঞাটাকে আমরা কিভাবে লিখব? পরিবেশের সংজ্ঞাটাকে যে আমরা লিখি, কোনো একটি সিস্টেমের বাইরের চারপাশের যে অংশ, যার সাথে ওই সিস্টেম তাপ বা ভর বা শক্তির বিনিময় ঘটায়, অথবা তাপ শক্তি বা ভর শক্তি উভয়ের বিনিময় ঘটায়, তাকে আমরা সিস্টেম বলবো। এই সিস্টেম তাপগতিবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিস্টেম বিবেচনা করা হয়। যদি আমরা প্রথমে চিন্তা করি বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে, একটা হলো উন্মুক্ত সিস্টেম, যেমন সিস্টেম বা তাপগতীয় ব্যবস্থা, সিস্টেম, তিন ধরনের সিস্টেমের কথা সাধারণত তোমাদের সিলেবাসে বলা আছে। তো এই তিন ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম। শুরুতে আসো উন্মুক্ত সিস্টেমের কথা যদি বিবেচনা করি। উন্মুক্ত শব্দের অর্থ হলো খোলামেলা। যেমন ধরো একটা পাত্রে আমরা কিছু পানি নিয়ে নিচ থেকে তাপ দিচ্ছি, তাহলে পানি সহ এই পাত্রটা হলো আমাদের জন্য সিস্টেম। এখন এই সিস্টেমে তাপ দেওয়ার ফলে দেখো ওই সিস্টেম আস্তে আস্তে তাপ গ্রহণ করবে। তাপ যখন বেড়ে যাবে তখন সিস্টেমটা গরম হয়ে কিছু পরিমাণ পানি বাষ্পায়িত হবে এবং সে সাথে সাথে কিছু পরিমাণ তাপ পরিবেশকে দিয়ে দিবে। তাহলে আমরা এই যে অবস্থানটা, যে সিস্টেমে সাধারণত পরিবেশের সাথে সিস্টেমের ভর এবং শক্তি উভয়ের বিনিময় ঘটে, তাদেরকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। তাহলে উদাহরণ হিসেবে আমরা পানির পাত্র এবং তাপ দেওয়া বিষয়টাকে আমরা উন্মুক্ত সিস্টেমে ধরে নিতে পারি। তাহলে সংজ্ঞা কী দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে সিস্টেমে পরিপার্শ্ব এবং সিস্টেমের মধ্যে ভর এবং শক্তি উভয়ের বিনিময় ঘটে, তাকে উন্মুক্ত সিস্টেম বলে। যেমন একটি খোলা পাত্রে পানিকে আমরা উন্মুক্ত সিস্টেম হিসেবে ধরে নিতে পারি। উন্মুক্ত সিস্টেমের পরে আসো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম মানে হলো, ধরো কোনো একটা পানির পাত্র, তাকে আমরা খুব টাইট করে আটকিয়ে তাপ দিচ্ছি, অথবা এমনভাবে ভাবো একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, যে পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারটি ঘর্ষণবিহীন পথে ওঠানামা করে, তার মধ্যে কিছু গ্যাস আবদ্ধ আছে। তাহলে ওই পিস্টনযুক্ত সিলিন্ডারে যদি কাজ করা হয়, তাহলে তার মধ্যে পরিবেশের সাথে তার শক্তির বিনিময় ঘটবে, কিন্তু ওই সিলিন্ডার থেকে কোনো গ্যাস বাইরে যাবেও না, আসবেও না। কাজে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভরগুলো আবদ্ধ থাকছে, কিন্তু তার শক্তির বিনিময় ঘটছে। সুতরাং আমরা উন্মুক্ত সিস্টেম, তারপরে বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে আমরা তাহলে যেভাবে ব্যাখ্যা করব, যে সিস্টেমে পরিবেশের সাথে ওই সিস্টেমের শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, কিন্তু ভরের বিনিময় ঘটবে না, সেই সকল সিস্টেমকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। ঠিক বদ্ধ সিস্টেমের পরে যদি আমরা আরেকটা তৃতীয় সিস্টেমটা চিন্তা করি, তৃতীয় সিস্টেমটার নাম আসছে বিচ্ছিন্ন সিস্টেম। তো বিচ্ছিন্ন সিস্টেম বুঝতেই পারতেছো যে বিচ্ছিন্ন মানে সে পরিবেশ থেকে বিচ্ছিন্ন,
অর্থাৎ এমন একটা সিস্টেম যে সিস্টেমে ভর বা শক্তি দুটোর কোনো অংশেই সে বিনিময় করবে না, এই সিস্টেমকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হয়। তো বিচ্ছিন্ন সিস্টেম পাওয়ার জন্য সাধারণত একটা কুপরিবাহী পদার্থের প্রয়োজন হয়। তো মহাবিশ্বে সাধারণত এমন কোনো পদার্থ পাওয়া যায় না যে পারফেক্টলি কুপরিবাহী। যেহেতু পারফেক্টলি কুপরিবাহী কোনো পদার্থ পাওয়া যাবে না, সেহেতু আসলে বিচ্ছিন্ন সিস্টেমটা, প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া খুবই কঠিন ব্যাপার, এটা পাওয়া সম্ভব না। এরপরে সিস্টেমের পরে আসো, তাপগতিবিদ্যার ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি একটা বিষয় আছে। অন্তঃস্থ শক্তির যে বিষয়টা, সাধারণত যে কোনো বস্তুর মধ্যে সহজাতভাবে কিছু শক্তি থাকে। এই শক্তিটা কোত্থেকে আসে? আমরা জানি যে কোনো বস্তু অণু, পরমাণু, অসংখ্য ক্ষুদ্র মৌলিক কণা নিয়ে তৈরি। এই মৌলিক কণাগুলোর বিভিন্ন গতি থাকতে পারে, যেমন আবর্তন গতি থাকতে পারে, রৈখিক গতি থাকতে পারে, তাদের পারস্পরিক আন্তঃআণবিক টান থাকতে পারে ইত্যাদি কারণে, বিশেষ করে রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক যে বলের ক্রিয়া, এই সকল বলের ক্রিয়ার মধ্যেই বস্তুর কিছু শক্তি নিহিত থাকে। এই নিহিত শক্তিটাই মূলত তার অন্তঃস্থ শক্তি। এখন অন্তঃস্থ শক্তি বলতে আমরা বলবো যে কোনো বস্তু অথবা সিস্টেমের মধ্যে সহজাতভাবেই তার মধ্যে কিছু শক্তি সুপ্তাবস্থায় থাকে বা নিহিত থাকে, যা কাজ করতে পারে, কাজ সম্পাদন করতে পারে, অথবা অন্য কোনো শক্তিতে রূপান্তর হতে পারে। বস্তুর ওই নিহিত শক্তিকে আমরা অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বলবো। তাহলে সংজ্ঞা হিসাবে যদি প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখি, তাহলে এইভাবে লিখলে মনে হয় ভালো হবে। দেখো, সকল বস্তু অথবা সকল সিস্টেমের মধ্যে একটা সহজাত বা সুপ্ত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই শক্তিকে ওই বস্তু বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বলা হয়। সাধারণত সিস্টেমের বা বস্তুর অভ্যন্তরে অণু, পরমাণু বা মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, আবর্তন গতি, তাদের মধ্যেকার পারস্পরিক বলের কারণে যে শক্তির উদ্ভব হয়, এই শক্তিকেই সাধারণত অন্তঃস্থ শক্তি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে অন্তঃস্থ শক্তি পর্যন্ত শিখলাম। তোমাদের সাথে আবার আমার আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বাকি সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব এবং সুস্পষ্টভাবে শেখাবার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।